আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের শুভেচ্ছা নিন। আজ আমরা আলোচনা করব গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা বহুল প্রতীক্ষিত একটা ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, সেটা নিয়ে। আর সে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে রয়েছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস ধন্যবাদ আলমগীর, আমাকে। আপনি তো দেখেছেন, নিশ্চয়ই শুনেছেন কিনা, আমি নিশ্চয়ই হুম। শুনেছেন, সবাই শুনেছি। যেটা শোনার জন্য ওনার প্রেস সেক্রেটারি বলেছেন যে শোনার জন্য নাকি রাস্তায় কালকে গাড়ি ঘোড়া কম ছিল। তো ওনার এই ভাষণটা শুনে আপনার কাছে মানে সব মিলিয়ে কেমন মনে হলো? মানে পলিটিক্যাল পার্টিগুলি করে ম্যানেজ করতে পারলেন কিনা, অথবা জনগণের জন্য কোনো সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারলেন কিনা? না, আমার মনে হচ্ছে যে বরফ যেটা গলে এটারে গলিয়ে আবার বরফ বানায় এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। উনি যে বক্তৃতা দিয়েছেন সংক্ষিপ্ত ছিল, সেটাই প্রশংসার যোগ্য। আর তার প্রেস সচিব কি বলেছে আমি আমি পার্সোনালি দেখি নাই সেটা। তো এই প্রেস সচিব আজকাল যা বলে এগুলার উপর তো মানুষের কোনো আস্থা নাই। এবং উনি এত বড় জ্ঞানী হয়ে গেছেন যে যাকে যখন ইচ্ছা তা বলতে পারেন। আপনি বোধহয় দেখেছেন কদিন আগে আমাকে লিখেছে যে, আমাকে নিয়ে লিখেছে যে আনিস আলমগীরের অর্জন হচ্ছে ইরাক যুদ্ধে গিয়ে সেখানে হোটেলে বসে বসে রিপোর্ট করা। উনি যে কি ছিটে ফেলেছেন বাংলাদেশের সাংবাদিকতায় সেটা তো এখন আমরা কিছু দেখি নাই। এক শেখ হাসিনা, আমি আমি আমার দেখা মতো দেখেছি যেটা, এক শেখ হাসিনা হেলিকপ্টারে করে ইয়েতে গিয়েছেন, যে শেখ দিল্লিতে গেছেন, এটাই এই স্কোপটা দিয়েছিলেন উনি, ব্রেকিং। এটাই উনি ছিঁড়েছেন বাংলাদেশের সাংবাদিকতায়। আর কে কি চিড়েছে, কে কি লিখেছে, এগুলো কিছুই না ওনার কাছে। আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম মতিউর রহমান চৌধুরীকে নিয়ে উনি যা ইচ্ছা তা ওনার মনের মাধুরী মিশিয়ে দিয়ে বলেছেন। উনি বাংলাদেশের সাংবাদিকদের তো ওনার ওনার কাছে সাংবাদিকতা শিখতে হবে এখন যা অবস্থা দাঁড়িয়েছে। তো উনি আসলে কি কখন কি বলেন। আর ওনার কিছু সাগরে তো আছে যেগুলা ওনার সাথে একই সঙ্গে বেনিফিশিয়ারি। অনেক গোলাম তৈরি হয়েছে, এই গোলামরা দেশে বিদেশে গিয়েছে এবং সেখান থেকে আমাকে আপনাকে আক্রমণ করে করে আবার লিখে নিজের চাকরি কি সেটা বাদ দিয়ে। এই গোলামদের অবশ্যই চেনেন, এগুলো এই গোলামদের নিয়ে কি বলবো আর। যেগুলো ফুড কর্মার খাটছিল ইনুস সেন্টারের, চাকরি বাকরি পেয়ে এখন বিরাট বিরাট হয়ে গেছে এবং হুমকি দেয় শুধু, একটার পর একটা হুমকি দেয়। একে জেলে নেয় না কেন, অন্য কেউ হলে তো একে ধরতো, আপনারা এই স্বাধীনতা পেয়ে গেছেন এইগুলা। তো এই সমস্ত আবর্জনাকে নিয়ে আমি আলাপ করার খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ এগুলা একটা থেকে আরেকটা, এগুলোর সাথে এই পিনাকির মিল আছে। পিনাকি যেভাবে ওইখানে বসে বসে যে আবর্জনা ছাড়ে, এই এদের এদের সাথেও পিনাকির মিল আছে এবং পিনাকি এদেরকে নিয়ে খুব উচ্ছ্বসিত থাকে মাঝে মাঝে। মাঝে মাঝে এদের কোন কোনো গন্ডগোল হয়ে যায়, আবার এদের বিরুদ্ধে লেখে। তো ডক্টর ইউনূসের যে বক্তৃতাটা, ও যদি বলে থাকে যে এটা মানুষ ঘরে বসেছিল এটা দেখার জন্য, এটা কোন ধরনের কোন তথ্য দিয়ে লিখেছে আমি সেটা জানি না। ওর মুখ আর মানে কি বলবো, আর আবর্জনা বের হওয়ার, শরীরে শারীরিক আবর্জনা বের হওয়ার দুই মুখই এক হয়ে গেছে। তো এগুলাকে নিয়ে কথা বলা মানে বৃথা সময় নষ্ট করা। কিন্তু ডক্টর ইউনূসের যে বক্তৃতাটা, আমি মনে করি যে উনি দুই পক্ষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করেছেন ওনার তরফ থেকে। হুম, এবং হুম, হুম। একটা জায়গায় আমি ওনাকে সাধুবাদ জানাই যে ব্যয়বহুল একটা নির্বাচনকে উনি, গণভোট যেটা, সেটাকে উনি একই দিন নিয়ে এসেছেন, যে একই দিন করুক, সেই সেই ইয়েটা দিয়েছেন। এই জায়গাটাতে আমি ওনাকে সাধুবাদ জানাতে হবে। কারণ বাংলাদেশ এত আহ অর্থনৈতিক ভাবে এত একটা দুর্বল দেশ এবং উনার শাসনে আরো দুর্বল হয়ে গেছে। সেই পরিস্থিতিতে আমাদের এত ব্যয় বহন করার থেকে একদিন করাই যুক্তিসঙ্গত। তবে উনি যে জটিল প্রশ্ন রেখেছেন সেটা আমি জানি না, অশিক্ষিতরা তো প্রশ্নই আসে না, শিক্ষিতদেরও মাথা ঘুরিয়ে যাবে ওনার ওই প্রশ্নের জবাব দিতে। উনি যেটা করতে পারতেন, যেটা এই আহ, মানে যারা এই যে ঐকমত্য কমিশন যে কাজটার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা যে রাজনৈতিক দলগুলোর সাথে মিলেমিশে বাংলাদেশের সংবিধানের বিশেষ কিছু বিষয় আহ, সমাধানের জন্য একমত হয়েছেন, এগুলোকে তো আমরা আমরা তো এগুলাকে নেগেটিভলি দেখি নাই, কারণ এখানে অনেকগুলো জরুরি প্রশ্ন ছিল। তো সেগুলো কিন্তু একটা প্যাকেজে একটা প্রশ্নে দিয়ে দিয়ে দিতে পারতেন শুধু, যে হুম। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ভিন্ন মত সহ এক হয়েছে সেটা সেটা সংসদে যে পূরণ করার জন্য, সংসদে এইটা আম, কার্যকর করার জন্য আপনি এটাতে হ্যাঁ বলবেন না না বলবেন, সিম্পল একটা কোয়েশ্চেন ছিল। এটাকে যেভাবে এখন এক কোয়েশ্চেন চার উত্তর, চার চার শাখা প্রশাখা এবং একই উত্তর,
এভাবে এখন যেভাবে দিয়েছেন 1 2 3 4, এখন রাজনৈতিক দলগুলোর কর্মীরা মনে করেন 1 নাম্বারটা আমার রাজনৈতিক দল সমর্থন করে, আমি করি। 2 নাম্বারটা আমার রাজনৈতিক দল করে না, এবং আমি এটার চরম বিরোধী। তা আমি কিভাবে সবগুলোতে হ্যাঁ বলবো আর কিভাবে না বলবো, এই জটিল প্রশ্নের উনি কিন্তু রেখে দিয়েছেন। এবং ডক্টর আলী রিয়াজকে উনি এখন পদোন্নতি দিয়ে উপদেষ্টা করেছেন। উনি তো একবার গিট্টু লাগিয়ে গিয়েছেন, বাকি গিট্টুগুলো উনি খুলবেন কিনা না আরো জটিল করে দেবেন, সেটা এখন সময়ের ব্যাপার। তবে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াতে আমি যেটা দেখলাম, তারা মানে না গ্রহণ না বর্জন অবস্থায় রেখেছে এটাকে। তারা যে আবার কি ভাবতেছে আমি জানি না। বিএনপির তরফ থেকে যেটা হয়েছে, আমি যেটা বললাম, যে তারা ওয়েলকাম করেছে ওই জিনিসটাই, গণভোট একই দিন দেওয়াতে। আর নিচের যে ইয়েটা, প্রশ্ন প্রশ্ন উত্তর যেটা, সেটাও তারা তাদের ভাষায় ওয়েলকাম করেছে। তারা বলেছে যে 17ই অক্টোবর যে স্বাক্ষর হয়েছিল, যেভাবে যেভাবে আমরা সম্মত হয়েছিলাম, সেটাই সেই অনুযায়ী যাতে এই গণভোটের ব্যবস্থা নেওয়া হয়। তার মানে হচ্ছে যে নোট অফ ডিসেন্ট সহ যাতে গণভোট আয়োজন করে। জি, এটা এটা মোটামুটি একটু বোঝা গেল, কিন্তু প্রশ্নগুলি যেটা বলেন আপনি, 4টা প্রশ্ন তো। আমি নিজেও কিন্তু, আপনি যদি এখন আমাকে জিজ্ঞাসা করেন যে 4টা প্রশ্ন কি কি ছিল, আমি কিন্তু বলতে পারবো না। আমি এটা 2বার কঠিন। পড়েছি, 2বার পড়েছি, কিন্তু আপনি আমাকে বলতে পারেন, বলতে পারবো না যে কি খালি কি বলতে চাচ্ছে তারা আসলে। তো না, যা সাবজেক্ট হোক কঠিন অবশ্যই, ভাষাটাও কঠিন। তাই না, ভাষাটা একদম কিন্তু মানে সংবিধানের ভাষা হয়ে গেছে আর কি। হ্যাঁ। আর আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমি জিনিসটা খেয়াল করলাম যে আমাদের সরকারি হিসেবে আমাদের দেশে এই মুহূর্তে সাক্ষরতার হার হলো আপনার 77.9%, মানে ধরলাম 78%। তার মানে 22% মানুষ লিখতেও জানে না, পড়তেও জানে না। তো আপনি 22% মানুষকে যদি এটার বাইরে রাখতে চান, তাহলে এটা কেমন হলো? এবং তার হচ্ছে বড় কথা হলো কি, আপনি সে অর্ডার দিয়ে দিছে, আমি আর কিছু বলতে চাই না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই গণভোটের কি আসলে খুব প্রয়োজন ছিল? না, ওর প্রয়োজন নাই, কারণ প্রয়োজন যে নাই এটা উনি নিজেই বলছেন। কারণ যে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতির মাধ্যমে, যে এই গণ এই সংস্কার যে কমিশন করেছেন, যে সংস্কার ইয়েটা সনদটা যে বাস্তবায়ন করার জন্য আইনগত ভিত্তি দিয়েছেন, আইনগত ভিত্তি যদি দিয়ে থাকেন, আমার এটার উপর ভোটের কি দরকার আছে? সেটা তো সাধারণ ভোটে হয়ে যাবে, আপনার সংসদের সংখ্যাগরিষ্ঠতা ভোটে হয়ে যাবে। এটা 151 ভোটে হয়ে যায়। এটার জন্য আবার এটা লাগবে কেন? আমি এটা জানি না। অধ্যাদেশগুলো যত অধ্যাদেশ জারি হয়, সেগুলো তো 151 হয়ে যায়, সেটার জন্য তো আর 2/3 লাগে না। আর আপনি যদি এটা যদি এবং সেই সঙ্গে আপনি আরো একটা করেছে, যে গণপরিষদ যেটা করার কথা ছিল, সেটার পরিবর্তে উনি আরেকটা পরিষদ করেছেন, সংস্কার আহ, বাস্তবায়ন কি 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 জানি কমিটি জাতীয় একটা কিছু করেছেন। আহ, মানে সংবিধান পরিবর্তন করবেন তারা, 6 মাসের টাইম দিয়েছেন। এবং 1 মাসের মধ্যে আবার এই উচ্চ ওই যে এটাকে সংখ্যানুপাতে যে উচ্চ উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ করেছেন, সেটাও বাস্তবায়ন করতে হবে। সবগুলো এখানে করা আছে সনদে। সনদে যদি আপনি ইয়ে দিয়ে দেন, আহ, আইনগত ভিত্তি দেন, তাহলে আর এটা গণভোটের দরকার কি? আর সবচেয়ে বড় যে ডেঞ্জারের যে বিষয়টা, গণভোটে যদি না হয়, তাহলে তো এই জুলাইয়ের সমস্ত কার্যক্রম অবৈধ হয়ে যাবে। ডক্টর ইউনূসের সহ উনার উনার কার্যক্রম সহ অবৈধ হবে এগুলা। এবং সেগুলো এটাই তখন তো তো বলছি, কিভাবে ওনারা কাভার আমি করবেন? আপনাকে এক্সপ্লেন করছি যে আপনি যেটা বললেন যদি না হয়ে যায় তাহলে সব অবৈধ হয়ে যাবে। আপনি কি গণভোটে না বিজয়ী হওয়ার কোনো আশঙ্কা দেখেন? আমি গণভোটে না বিজয় হওয়ার আশঙ্কা শুধুমাত্র তখনই দেখবো, যখন বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। বিএনপি যদি বলে যে গণভোটে না দাও, কারণ এই যে জটিল প্রক্রিয়া যেটা করেছে, সেই সবগুলো কাজ সনদ অনুযায়ী আমরা যেটা স্বাক্ষর করেছিলাম, সেই অনুযায়ী আমরা এটা সমাধান করব, সংসদের সংখ্যাগরিষ্ঠতা দিয়েই করব, সংসদ সদস্যদের সাথে মিলেই করব। সো আমরা এই জটিল পরিস্থিতিতে দেশকে ফেলতে চাই না। এবং আমরা গণভোট, উনি যে গণভোট দিয়েছেন সেটা তো আমরা না করছি না। তোমরা গণভোটে না দাও, এবং আমরা সংসদে গিয়ে সেটা ঠিক করব। তাহলে এখানে জনরায়ও হলো, ওনার গণভোটও হলো। বিএনপি কেও যে এখন যে উনি টার্গেট করেছেন, বা উনি বা জামাতে ইসলাম বা এনসিপি টার্গেট করেছে যে বিএনপি সংস্কার চায় না, সেই 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 দায় থেকেও বিএনপি রক্ষা পেল। যে আমরা সংস্কার চাই, এবং আমরা সংস্কার চেয়েছি বলে 17ই অক্টোবর আমরা যেটাতে স্বাক্ষর করেছি, সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করব। আমরা এখানে এখানে কোনো দ্বিমত নাই। কিন্তু তোমরা
এই বিষয়টা যেহেতু জটিল হয়ে আছে এখন, তোমরা এখানে না ভোট দাও। তো বিএনপি যদি শুভবুদ্ধির উদয় হয়, বিএনপি তাই করবে। হম। আচ্ছা, আরেকটা বিষয়, আমি এখন এই এই ওনার ভাষণের বাইরে অন্য একটা রাজনৈতিক আলাপে যেতে যাচ্ছি। সেটা হলো, আপনি দেখেছেন যে গতকালকে ঢাকা শহরের চেহারা অন্যরকম ছিল। রাস্তায় খুব একটা হুম। যানবাহন দেখা যায় নাই, মানুষের ভিড় ছিল না। আহ আমরা শুনেছি আর কি, আমি নিজে দেখিনি, আমি শুনেছি যে অনলাইনে নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে একটা লকডাউনের তারা আহ্বান জানিয়েছিল। এবং এই জন্য আগের দিন রাত থেকে, সন্ধ্যা থেকে আমি কিন্তু রাস্তায় যানবাহন খুবই কম দেখেছি। তো একটা অনলাইনের একটা আহ্বান, সেই আহ্বান কে দিয়েছে তার কোনো ঠিক নাই। সেই আহ্বানের যে প্রতিক্রিয়া আমরা দেশের উপর দেখতে পেলাম, তো আগামীতে নির্বাচনের সময় এই এই ধরনের ঘটনা কি নির্বাচনকে, আপনি আপনার কাছে কি মনে হয়, খুব স্মুথ করবে, নাকি আপনি আশঙ্কা দেখেন? এটা আবারও শফিকের প্রসঙ্গই আপনি বলতেছেন যে লোকজন ছিল না, এগুলো বোধহয় ইউনূসের ইয়ের জন্য ছিল। এবং শফিক যে বলছিল যে শেখ হাসিনা যে ইন্টারভিউ গুলো করা হচ্ছে, এগুলা মানে ভুয়া ইন্টারভিউ, এগুলা টাকা দিয়ে করছে। আজকে বিবিসি তার ইন্টারভিউ ছেপেছে, শফিক নিশ্চয় বলবে এখন বিবিসিও শেখ হাসিনা থেকে টাকা খেয়েছে, তাই না? এবং শেখ মানে হাসিনার টাকা খেয়ে উনি খেয়ে ছাড়া এরা টাকা খায় না। প্রচার। হ্যাঁ, এখন হলো উনি উনি ছাড়া পৃথিবীর সবাই টাকা খায়। হ্যাঁ, উনি ছাড়া পৃথিবীর সবাই টাকা খায়। উনি একমাত্র বাংলাদেশের মহান সাংবাদিক। সাংবাদিকরা শিখাচ্ছেন মুখ দিয়ে এবং অন্য মুখ দিয়ে, দুই মুখ দিয়ে যা বের করছেন যে ডাস্টবিনের মতো বের হচ্ছে। উনি শুধু সাংবাদিকতা জানেন, আর কেউ জানে না, বিবিসি সহ আর সবাই। তো এই যে, এবং শফিকের কথা এই জন্য আসছে যে সে কিন্তু বলেছিল যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগ ভেনিশ হয়ে গেছে। তো ওকে প্রমাণ দেওয়ার জন্য আওয়ামী লীগ এগুলো চোরাগুপ্তা হামলা করতেছে মনে হয়। কারণ আওয়ামী লীগ যে আহ, আছে, আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আসতে পারবে না এই মুহূর্তে যা পরিস্থিতি, এবং যারা আবার স্বপ্ন দেখে যে শেখ হাসিনা আসবে, ক্ষমতায় বসে যাবে, এই যে দুঃসম্পদ যারা দেখছে, তারা হয়তো আমার উপর রাগ করবেন। যেমন ভাবে শফিক গোষ্ঠীরাও যেভাবে রাগ করে কথায়, দুই গোষ্ঠীর জন্য এটা প্রযোজ্য। সময়ে বাস্তবতা কি সেটা তারা উপলব্ধি করছে না। তারা এক একটা পার্টির চেলা হয়ে আছে। তারা এই ডক্টর ইউনূসের চেলা, শেখ হাসিনার চেলা হয়ে আছে। বাস্তবতা কি সেটা তারা দেখতেছে না। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ এই নির্বাচনকে বানচাল করার বহু শক্তি রাখে। এবং বহু শক্তি যে রাখে সেটা তো গত 3 দিনে দেখা গেল। 20টা গাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এই আগুনগুলো নিশ্চয় আসমানি কিতাব থেকে কেউ এসে দেয় না। আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিংবা সরকারের ভিতরে গুপ্ত বাহিনী যারা আছে তারা করেছে আওয়ামী লীগের বদনাম করার জন্য। দুইটার এক পক্ষ তো করেছে। তো এবং কতগুলো লোককে ধরা হয়েছে। তো এত কিছুর পরেও যদি এরা মনে করে যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, আওয়ামী লীগ এই নির্বাচনকে কঠিন করতে পারবে না, আমি বিশ্বাস করি না। আমি এর আগে দুইটা টেলিভিশনে বলেছি যে আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতায় আসা উচিত। কারণ হামাসের সাথে যখন ইসরায়েল বসতে পারে, আওয়ামী লীগের সাথে বাংলাদেশের সরকার বসতে অসুবিধা কোথায়? তারা তাদেরকে বলুক যে কি কি কারণে, তাদের প্ল্যান কি আর তাদের ইয়ে কি। এবং তারা এই এই বসার মধ্য দিয়ে তো এই নয় যে শেখ হাসিনাকে দায় থেকে মুক্তি দিয়ে দাও, তা না। কি আওয়ামী লীগকে তো বাংলাদেশ এখনো নিষিদ্ধ করে দেয় নাই। বা যারা আওয়ামী লীগ করে তাদেরকে, তারা এটা নিষিদ্ধ রাজনীতি। তারা যারা যারা আওয়ামী লীগার আছে এখানে, তাদেরকে ধরে ধরে ইয়ে করে দাও, নাৎসি বাহিনীর মতো ধরে জেলে ধরে দাও। সেরকম সেটি ঘোষণা তো বাংলাদেশ সরকার থেকে এখনো আসেনি, যদিও তারা অঘোষিত ভাবে সেই রকমই কাজই করে। তো সেই জায়গায় তাহলে আওয়ামী লীগের সাথে একটা চ্যানেল তারা খুলতে পারে যেটাতে অ্যাট্রোসিটি কম হতে পারে, আমাদের ইলেকশনটা যাতে স্মুথ হতে পারে। আওয়ামী লীগকে তো তারা ইলেকশনে দিচ্ছেই না, আবার দিলেও যে আওয়ামী লীগ আসবে সেটাও আমি বিশ্বাস করি না। তো শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে 17 তারিখ, যেহেতু 17ই নভেম্বরে এই রায় দেবে, তাহলে দেশের মধ্যে আরেকটা অস্থিতিশীলতা তৈরি হবে। এবং নির্বাচন পর্যন্ত সেটা কোথায় যায় আমি জানি না, আপনিও জানেন না। নির্বাচনের আগে এই এই নির্বাচন কি সত্যিকার অর্থে হবে কিনা। একদিক দিয়ে রাজনৈতিক দলগুলো কোন পদ্ধতিতে নির্বাচনে যাবে, কি করবে, এগুলো নিয়ে ঝগড়া করছে। আরেক দিক দিয়ে আমাদের নির্বাচনের উপর এমন থ্রেট রয়ে গেছে যে সেটা আসলে হবে কিনা। এবং সরকারি দলের প্রোপাগান্ডা টিম এগুলোকে আরো উস্কাচ্ছে যে এই ধরনের কার্যক্রম যাতে আরো বেশি হয়। আমার মনে হয় যে এরা নির্বাচনটাকে বানচাল করে সেফ এক্সিট নিয়ে সবাই যে যার মতো করে চলে যাচ্ছে। অনেকে রাষ্ট্রদূত করতেছে, অনেককে লোভনীয় ফোর্স দিচ্ছে। তো এরা একটা একটা চলে যাবে, শুধু আমরা সাফার করব, আমরা যারা এই দেশে আছি তারাই। হম।
তো এটা তো আসলে মানে খুবই মানে একটা আতঙ্কের ব্যাপার আমি মনে করি জাতির জন্য একটা, কিন্তু আমরা যে গণতন্ত্রের প্রত্যাশা এত কিছু করলাম সেটা আসলে কোথায় যাবে, কোথায় যে ঠেকবে, এটা কিন্তু বলা আসলে বড় কঠিন হয়ে গেছে। আপনি মাঝখানে একটু বললেন একটা কথা, যে কেউ কেউ নাকি রাষ্ট্রদূত হওয়ার দৌড়ে আছে। তো হুম। এই ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয়? রাষ্ট্রদূত হলেই কি সমাধান হয়ে যাবে? নতুন গভর্নমেন্ট এসে তাদের আবার ডেকে নিয়ে আসবে না? তাহলে এই হয়ে না লাভ না, কি? একদিক তো পেয়ে যাচ্ছে। নতুন গভর্নমেন্ট এসে ডাকলো আমাকে, আসবো না তো? এই আওয়ামী লীগ আমলে অনেক বাইরে চলে গেছে না, তারা তো আসে নাই। আওয়ামী লীগ অনেক প্রেস হম। মিনিস্টার বানিয়েছে না, রাস্তা থেকে রাস্তা থেকে তুলে এনে। ওইগুলো কি আছে এখন? ওইগুলো তো পালিয়ে আছে। যে এরকম আওয়ামী লীগ আমলে যেভাবে দিয়েছিল, এই আমলেও তারা এমন কতগুলো দেবে যে বাইরে পালিয়ে যাবে, এগুলো যাতে আসতে না হয়। এবং ডক্টর ইউনূস বা আদার্স, এদের এক্সিট তো হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে যারা ক্ষমতা আসবে তাদের সাথে তাদের একটা সমঝোতার ভিত্তিতেই তারা এক্সিট নেবে। ও, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই আমলে যারা নাকি প্রেস মিনিস্টার ওয়াশিংটনে গিয়েছে অথবা অন্য কোথাও গিয়েছে, তাদেরও আসার সম্ভাবনা আপনি দেখছেন না? তাদের কারো কারো দেখছি না, কারো কারো দেখছি, কারো কারো দেখছি না। কারণ এটা নির্ভর করছে আপনি প্রফেশনালিজম কতটা বজায় রাখছেন। আপনাকে পাঠিয়েছি আমি ওয়াশিংটনে, যে আমেরিকান মিডিয়াতে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি করার জন্য। আর আপনি সারাদিন গোলাম হয়ে এই একটা ভিডিও করেন যে মাসুদ কামাল কি বললো, আনিস আলমগীর কি বললো, এগুলা নিয়ে। আপনার কাজ তো এটা না। গোলামকে যে গোলামির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সে গোলাম সেই কাজটাই করতে হবে। গোলামের সেই গোলামিটাই হচ্ছে আসল কাজ। সেটা সেটা না করে আপনি যদি এগুলো করেন, তো তাহলে তো আপনাকে, আপনার পিঠের চামড়া তো এই দেশে আসতেও থাকবে, সে গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনি এখন মানুষকে হুমকি দেন যে এদেরকে ধরো, এদেরকে জেলে দাও। আপনি কই থাকবেন? আপনার নিজেরটা চিন্তা করেন আগে। আপনার আপনার যে আপনার প্রভুর আহ, মেয়াদ আর কয়দিন? প্রভুর মেয়াদ শেষ হলে তো নতুন প্রভুকে ধরবেন। জামাত কিংবা বিএনপির বুটলিকিং করে আপনাকে আবার চলতে হবে। আমাদেরকে তো কারোর বুটলিকিং করে চলতে হয় নাই, হয়তো হবে না, আগামী তো হবে না ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিভিন্ন বিষয়ে আনিস আলমগীরের মূল্যায়ন, ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদেরকে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।